সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2026 সালের যারা এইচএসসি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করেছ, তোমাদের রসায়নের বহু নির্বাচনীয় অভিক্ষা এখন সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও যে তোমাদের কয়টা এমসিকিউ তোমাদের হয়েছে। দেখো, এখানে 2026 সালের সিলেবাস অনুসারে এটা হচ্ছে। প্রথমে এক দেখো, কোন যৌগটিতে পোলার আয়ন বেশি হবে। তা দেখো এখানে কি কি যৌগ আছে। সোডিয়াম অক্সাইড আছে, পটাশিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইড আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই চারটা অক্সাইড আছে। এখন দেখো পোলার আয়ন এই জিনিসটা সম্পর্ক কার সাথে? ফাজানের নীতির সাথে। তা ফাজানের নীতিতে আমরা জানি যে দেখো এখানে অক্সিজেন, সবার কিন্তু অক্সিজেন আছে, তাহলে এখানে ক্যাটায়ন দেখবো আমরা। সোডিয়াম পজিটিভ, এটা পটাশিয়াম পজিটিভ, এটা ক্যালসিয়াম টু পজিটিভ, এটা ম্যাগনেসিয়াম টু পজিটিভ। তাহলে আমার ফাজানের নীতি প্রথম শর্ত হলো ক্যাটায়নের ধনাত্মক চার্জ যত বেশি হবে তা দ্বারা অ্যানায়নকে তত বেশি পোলারায়ন করা যাবে। এখানে প্রত্যেকের অ্যানায়ন কিন্তু অক্সাইড। তাহলে দেখো এখানে সোডিয়াম এবং পটাশিয়াম প্রত্যেকের চার্জ আছে 1, তাহলে এই দুটো প্রথম চান্সে বাদ। তাহলে আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটো দ্বারা কার পোলারায়ন বেশি হবে। এখন দেখো যেহেতু দুইটারই ধনাত্মক চার্জ 2 আছে, তাহলে এখানে যখন চার্জ সমান হয় তখন কি হয়, ক্যাটায়নের আকার যত ছোট হয় তা দ্বারা অ্যানায়নকে তত বেশি পোলারায়ন করা যাবে। তা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যেহেতু গ্রুপ 2-এর, তাহলে এদের আকার কার ছোট, এই যে ম্যাগনেসিয়াম, এই জন্য এর উত্তর হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এর পোলারায়ন সবচেয়ে বেশি হবে, এই জন্য এর উত্তর দিয়েছি ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার আসো 2 দাগ, অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে কোনটি সঠিক ক্রম কোনটা। এবার দেখো এখানে আছে সালফুরিক অ্যাসিড আছে ফসফরিক অ্যাসিড আছে পারক্লোরিক অ্যাসিড। তা আমরা জানি যে সকল অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে সে অ্যাসিড তত শক্তিশালী। তা দেখো এখানে হাইড্রোজেনের 1, তাহলে 1 + 2, আর সালফার X ধরে নাও, তাহলে অক্সিজেন কত, -2 × 4 = 0, তাহলে 2 + x - 8 = 0 বা x = 6। তাহলে এখানে অর্থোফসফরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিডের দেখো 1 × 3 + x যোগ -2 × 4 = 0, তাহলে 3 + x - 8 = 0 বা x = কত, 5। আর এখানে পারক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের 1, ক্লোরিনের x ধরো, আর অক্সিজেনের -2 × 4 = 0, তাহলে 1 + x - 8 = 0 বা x = 7। তাহলে কার বেশি হচ্ছে বলো তো? এই যে দেখো 7 সবচেয়ে বেশি, তার মানে হচ্ছে পারক্লোরিক অ্যাসিড এখানে সবচেয়ে শক্তিশালী। তারপরে কোনটা? সালফুরিক অ্যাসিড। তারপরে কোনটা? এই যে ফসফরিক অ্যাসিড। তাহলে দেখো তো এর সিরিয়াল হচ্ছে গ হবে সঠিক উত্তর। এরপরে এখানে 3 নম্বরের প্রশ্নে বলেছে পল বঙ্গি ব্যালেন্সে 20 মিলিগ্রাম, পল বঙ্গি ব্যালেন্সে 20 মিলিগ্রাম ভরের রাইডারের জন্য রাইডার ধ্রুবকের মান কত। তাহলে পল বঙ্গি ব্যালেন্সে আমাদের এখানে ঘর থাকে টোটাল কয়টা? 10টা, তাই আবার প্রত্যেক ঘর 10 ভাগে ভাগ করা থাকে, তাহলে টোটাল মিলে কত ঘর হলো? 100 ঘর। তাহলে এখানে রাইডার ব্যবহার করা হয়েছে তোমার 20 মিলিগ্রাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো 20 × 2 ভাগ 100, তাহলে এখানে আমার হচ্ছে দেখো 40 ভাগ 100, তাহলে 0 0 কেটে দাও, তাহলে 0.4। এটা কি বলতো? মিলিগ্রাম কিন্তু। তাহলে মিলিগ্রামকে যদি আমি গ্রামে করতে যাই তাহলে কি করব? এই যে 1000 দিয়ে আমি ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে কি হবে? 0.1234, এই যে গ্রাম। তা দেখো সেই হিসাবে আমাদের খ দাগ উত্তর হবে। এরপরে লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখার
লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখার ক্ষেত্রে n2-র মান কত? লাইম্যান সিরিজ, তাহলে দেখো লাইম্যান সিরিজ হচ্ছে লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখার ক্ষেত্রে n2 এর মান কত? লাইম্যান সিরিজের প্রথম রেখা, দেখো আমরা যদি বিবেচনা করি, প্রথম হচ্ছে লাইম্যান, তারপর বামার, তারপর প্যাটসেন, তারপর ব্র্যাকেট। প্রথম লাইম্যান, বামার, প্যাটসেন, ব্র্যাকেট। তো দেখো প্রথম রেখা আসছে 1, এই যে দ্বিতীয় রেখা, এই যে তৃতীয় রেখা। তো দেখো এখানে বলেছে লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখার ক্ষেত্রে n2 এর মান কত? দ্বিতীয় রেখা, আচ্ছা এখানে তাহলে দেখো লাইম্যান সিরিজ কই? 1, এটা 2, এটা 3। তা দেখো তো প্রথম রেখা কি? এই যে, তাহলে এর ক্ষেত্রে n1 এর মান 1, n2 এর মান কত? 2। আর লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখা দেখো এইটা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে n1 এর মান 1, n2 এর মান 3। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সরাসরি সূত্রের মাধ্যমে করি, তাহলে দ্বিতীয় রেখা যেতে বলেছে, তাহলে n2 এর মান, লাইম্যান হচ্ছে 1 আর এর হচ্ছে দ্বিতীয় রেখা, 2 যোগ করলে 3 হয়, তাহলে n2 এর মান হচ্ছে 3 হবে। তাহলে এর উত্তর হবে 3। এরপরে আসো, সালফার ট্রাইঅক্সাইডে সালফারের কোন ধরনের সংকরণ ঘটে? তা দেখো এখানে আমাদের সালফার কি জৈব যৌগ না অজৈব? অবশ্যই অজৈব যৌগ। তাহলে এর একটা সূত্র আমাদের আছে, সেই সূত্রটা কি? H = ½ V + X - C + A। তা এখানে V কি? ভ্যালেন্স ইলেকট্রন, X হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, C হলো ক্যাটায়নের চার্জ, A হলো অ্যানায়নের চার্জ। তাহলে দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু সালফার এইখানে আমি ইলেকট্রন বিন্যাস করি 3s 3p, 10 আর 12 আর 4 16। তাহলে বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন, মানে জ্যোতির্স্তরীয় ইলেকট্রন 6টা। তাহলে দাও, সেই 6টা দাও, 6। এইবার সালফারের সাথে দেখো তো এখানে কি যুক্ত হচ্ছে? অক্সিজেন যোজনী কত? 2। তাহলে এটা একযোজী নয়, তাহলে এর মান কিন্তু x এর মান হবে 0, ক্যাটায়নের চার্জও এখানে নাই 0, অ্যানায়নের চার্জও 0, অর্থাৎ H এর মান 3। তাই এখন H = 2 হলে sp সংকরণ, H = 3 হলে sp2 সংকরণ। তাহলে দেখো তো H এর মান এখানে কত হয়েছে? 3, তার মানে sp2 সংকরণ হবে, এই জন্য উত্তর হবে sp2 সংকরণ। এবার আসো 2ab2 + b2 = 2ab3। এটা কি বিক্রিয়া? এই ক্ষেত্রে কিন্তু তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে সাম্যাবস্থায় কেপি = m হলে কেসির মান কত? তাহলে আগে এই সমীকরণ থেকে আমরা কেপি কেসির সম্পর্কটা নির্ণয় করব। তা দেখো এখানে উৎপাদের মোল সংখ্যা কত? 2, আর বিক্রিয়কের এখানে দেখো 2 আর এখানে কত? 1 আছে, 2 আর 1 3। তাহলে আমরা দেখো কেপি = কেসি r⁴ তাহলে এই জায়গায় দেখো উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা কত? 2 আর 1 3। তাহলে কত হবে? ΔN এর মান 2 - 3, তার মানে -1 হবে। তাহলে কেপি কেসির ভিতরে সম্পর্ক হবে কেপি = কেসি r⁻⁻1। তাহলে এখানে দেখো আমার কেপির মান কত দেওয়া আছে? m। তাহলে বসায় দাও m কেসি, আর এই যে নিচে নিয়ে গেলাম RT। তাহলে এই জায়গায় আমার কি হবে? তাহলে হবে কেসি = mRT। তাহলে সঠিক উত্তর হবে mRT। mRT তোমার সঠিক উত্তর হবে। তাহলে এখানে আমার সঠিক উত্তর কিন্তু ক, mRT হবে। এরপরে আসো 7 দেখো এখানে
দিয়েছে এখানে দ্বিতীয় পর্যায়ে এক্স মৌলটা কি, এখানে দেখো তো দ্বিতীয় পর্যায়ে 15 নম্বর গ্রুপে এক্স মৌলটা হলো নাইট্রোজেন, আর এখানে তৃতীয় পর্যায়ে ওয়াই মৌলটা কি, এটা হচ্ছে ক্লোরিন। তাহলে আমাকে বলেছে এক্স এর অক্সাইড অধিক অম্লধর্মী, তাহলে আমাদের কোন অক্সাইড বেশি অম্লধর্মী হবে? যদি আমরা একটা জিনিস জানি, যদি অধাতুর কেন্দ্রীয় জারণ সংখ্যা অর্থাৎ অধাতুর যদি জারণ সংখ্যা যত বেশি হবে তার অম্লধর্মিতা তত বেশি হবে। তা দেখো এখানে X2O, তাহলে আমরা অক্সাইডগুলো লিখি এখানে N2O, N2O3, N2O4 এবং N2O5। তো দেখো তো এখানে নাইট্রোজেনের এখানে কিন্তু অক্সিজেনের যেহেতু -2, তাহলে আমরা যদি করি তো দেখো এইটার ক্ষেত্রে 2x প্লাস -2 সমান 0, তাহলে x সমান কী হচ্ছে বলো তো 2/2 সমান 1। তাহলে এই জায়গায় দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো আসছে 2x প্লাস -2 গুণ 3 সমান 0 বা 2x সমান 6 বা x সমান 3, 6 নিচে 2 গেলে। এবার এইটার ক্ষেত্রে আসো দেখো 2x প্লাস -2 গুণ 4 সমান 0, তাহলে 2x সমান 8 বা x সমান 4। এবার N2O5 এর ক্ষেত্রে আসো, N2O5 এই ক্ষেত্রে আসো, তাহলে 2x প্লাস -2 গুণ 5 সমান 0, তাহলে 2x সমান 10 বা x সমান 5। তাহলে সবচেয়ে দেখো তো x এর মান প্রথমটার ক্ষেত্রে আছে 1, দ্বিতীয়টা 3, তারপর 4, তারপরে 5, তার সবচেয়ে বেশি হয়েছে কার N2O5 এর ক্ষেত্রে, এই জন্য এটা বেশি অম্লধর্মী হবে। এখন দেখো এক্স ও ওয়াই এর সম্পর্কে সঠিক হলো ওয়াই এর ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ। আমরা গ্রুপ 17 ইলেকট্রন আসক্তি ক্রম কি জানি, পর্যায় সারণীতে সবচেয়ে ওই যে গ্রুপে আমরা এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ভিতরে আমরা ইলেকট্রন আসক্তি ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো তো ওয়াই ইলেকট্রন আসক্তি এখানে সর্বোচ্চ, এটা ঠিক আছে। XY5 গঠিত হয় না, XY5 মানে কি NCl5 গঠিত হয় না, কেন বলো তো? নাইট্রোজেন 7, 1s 2s 2px 2py আর 2pz, 2 আর 2 4 5 6 7, এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? 3টা। তাহলে তিনটা ক্লোরিনের সাথে সে যুক্ত হতে পারছে, অর্থাৎ NCl3 গঠিত হচ্ছে। এখন তোমাকে এই যে যুগ্ম ইলেকট্রন একে যদি ভেঙে অযুগ্ম ইলেকট্রন করা সম্ভব হয় তাহলে NCl5 গঠিত হবে, কিন্তু এখানে 2d অরবিটাল আছে বলো তো, 2d অরবিটাল সম্ভব নয়। এই জন্য এই যে যুগ্ম ইলেকট্রনকে ভেঙে অযুগ্ম ইলেকট্রন করা সম্ভব হয় না বলে NCl5 গঠিত হবে না। এটা তাহলে 2 নম্বরের সত্য কথা। এরপরে আসো XY3 অর্থাৎ NCl3 এর কি ধরনের সংকরণ ঘটে? sp3 সংকরণ। ধরো NCl3, তাহলে এখানে দেখো নাইট্রোজেনের যোজ্যতের স্তর ইলেকট্রন সংখ্যা কত? নাইট্রোজেনের দেখো 1s 2s 2p, 2 আর 2 4 আর 3 7, এই যে 3টা। তাহলে আমরা আগে সেই সূত্র অনুসারে H সমান হাফ ইন্টু V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এখানে হাফ যোজ্যতের স্তর ইলেকট্রন হচ্ছে 5টা, আর এখানে ক্লোরিনের যোজনী কত? 1, তাহলে এক যোজি পরমাণুর সংখ্যা কত? 3টা। ক্যাটায়ন অ্যানায়নের চার্জ কিন্তু নাই, তার মানে বাদ গেল, তাহলে 8কে 2 দিয়ে ভাগলে 4 হবে। তাহলে এইচ এর মান যখন আমার 2 হবে sp, এইচ এর মান যখন 3 হবে sp2, এইচ এর মান যখন 4 হবে sp3 সংকরণ। তাহলে এখানে এইচ এর মান কত হয়েছে? 4, তার মানে হবে sp3 সংকরণ। দেখো তিনটা কথাই সত্য কথা, এই জন্য ঘ উত্তর হবে। এরপরে আসো
9 দাগে বলেছে প্রশমন বিক্রিয়ায় প্রশমন এনথালপির মান -57.34 কিলোজুল পার মোল। এখন এখানে বিক্রিয়া হয়েছে দুটো সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল, সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং 2 মলিকুল ওয়াটার উৎপন্ন হয়েছে। এখন বিক্রিয়ার প্রশমন তাপের মান কত? আচ্ছা বলো তো, প্রশমন বিক্রিয়া বলতে কি? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে, এক অম্লীয় তীব্র অ্যাসিড এবং এক অম্লীয় তীব্র ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন হয়। প্রশমন বিক্রিয়ায় লবণ ঠিকই উৎপন্ন হবে কিন্তু পানি কিন্তু 1 মোল উৎপন্ন হয়। এই 1 মোল উৎপন্ন হয় বলে এখানে এনথালপির মান হচ্ছে -57.34 হয়। তা দেখো তো এখানে কয় মোল পানি উৎপন্ন হয়েছে বলো তো? 2 মোল। তাহলে আমার ওই -57.34 সাথে আমরা কী করবো? 2 গুণ করে দেবো কিন্তু। তাহলে এখানে -57.34 সাথে 2 গুণ করলে কত হয় দেখো তো? 114.68 হবে। তার মানে এইটা উত্তর কিন্তু। এইবার ডি অরবিটালগুলোর লোবগুলো অক্ষ বরাবর কয়টা? ডি অরবিটালে মানে ডি উপস্তরে কিন্তু অরবিটাল থেকে 5টা, তার ভিতরে 2টো অরবিটাল হচ্ছে অক্ষ বরাবর অবস্থান করে। অক্ষ বরাবর মানে বুঝতে পেরেছো তোমরা? এই যে দেখো অরবিটালগুলো আছে DXY, DYZ, DZX, DX² বিয়োগ Y² আর DZ²। এই অরবিটালগুলো অবস্থান করে, ধরো X আর Y, এরা কিন্তু এই যে 2 অক্ষের মাঝখানে অবস্থান করে। এইগুলোও কিন্তু একইভাবে 2 অক্ষের মাঝখানে অবস্থান করে, কিন্তু এই যে 2টো অরবিটাল এটা কিন্তু অক্ষ বরাবর অবস্থান করে, এই যে অক্ষ বরাবর। আর এইটা এই যে অক্ষ বরাবর। তাহলে এই দুটা তোমার অক্ষ বরাবর অবস্থান করছে। তাহলে আমার উত্তর হবে কোনটা? এই যে এটা। এবার দেখো নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? তাহলে এনের মান যখন 4 হয়, এনের মান যখন 4 হয় তখন এর মান অবশ্যই এন অপেক্ষা 1 কম হবে মিনিমাম। তাই সেই ক্ষেত্রে দেখো এর মান এখানে 4, এর মান 0, ঠিক আছে, কিন্তু এম এর মান এর উপর নির্ভর করবে যখন, তখন কি হয়? 0 সহ প্লাস মাইনাস কিন্তু এল। তা দেখো তো যখন এটা 0 হয় তখন এম এর মান কখনোই +1 হবে না, এম এর মান 0ই হয়ে যাবে। এইবার এই ক্ষেত্রে দেখো এন এর মান যখন 4, এল এর মান 3, ঠিক আছে, তখন এম এর মান +-3, 0 সহ +-3, এটা ঠিক আছে। তার মানে এইটা সঠিক আছে। আর এইগুলো দেখো এই যে জিনিসগুলো, এন এর মান 4 হলে এল এর মান কখনো 4 হয় না, 3 হবে, 2 হবে, 1 হবে, এইসব হবে। এটা দেখো এখানে এন এর মান যখন 4, এল এর মান 2, ঠিক আছে, এম এর মান কখনো 3 হয় নাকি -3? কখনোই হবে না, কারণ এল এর মান তো 2, সেখানে এম এর মান -3 কখনোই হবে না। তাহলে অ্যান্সার হবে আমার খ। এবার আমরা সামনের দিকে আগাই। এরপরে আসো পিএইচ এর মান p⁴k এর যত নিকটে আসে তবে নিকটে হবে ওই বাফার দ্রবণের কার্যকারিতা কেমন হবে? তো দেখো এখানে p⁴k প্লাস log অফ লবণ ভাগ অম্ল, এই অনুপাতটা যদি 1 হয়, অর্থাৎ তখন কি হবে? p⁴s p⁴k তখন log অফ 1 মানে কত? 0। তার মানে pH p⁴k হচ্ছে, এটা 0। অর্থাৎ pH যখন p⁴k এর সমান হবে তখন কিন্তু ওই বাফার দ্রবণটা অধিক কার্যকর হবে। তাহলে এই অনুসারে দেখো এখানে অপশান, এখানে কার্যকারিতা কেমন? তাহলে অধিক কার্যকর হবে, এখানে গ দাগ আনসার হবে। এবার আসো এখানে বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় QR2 এর দ্রাব্যতা 0.08 মোল পার লিটার। এরপরে QR2 পানিতে দ্রবণীয় অবস্থায় তাপ শক্তি শোষিত হয়,
যদি তাপ শক্তি শোষিত হয় তাহলে কী হবে? তাপহারী বিক্রিয়া কিন্তু। তাহলে এই জায়গায় উদ্দীপকের দ্রবণের আর এর ঘনমাত্রা কত হবে? তো দেখো এখানে আমার দেওয়া আছে, এখানে আমি দেখি QR2 এর দ্রাব্যতা, তাহলে Q2 পজিটিভ প্লাস 2R নেগেটিভ। তাহলে আমরা দেখো এখানে যদি S হয়, এটা S, কারণ এর সামনে 1, প্রত্যেকের সামনে এস দিয়ে দাও। আচ্ছা, এর সামনে কত? 1, তাহলে S, এর সামনে কত? 1, S, এর সামনে কত? 2, তাহলে 2S। তাহলে এই জায়গায় ঘনমাত্রা, এই যে তোমার দ্রাব্যতা এখানে দেওয়া আছে, এর ক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা হবে। তাহলে S এর মান এখানে কত? 0.08, এর ক্ষেত্রে কত? 0.08, আর এর ক্ষেত্রে কত হবে? 2 গুণ 0.08, তার মানে কত হবে? 0.16, এটা তার মানে ক আনসার হবে। এরপরে আসো উদ্দীপকের দ্রবণের, দেখো কেএসপি এর মান কত হবে? তাহলে এর ক্ষেত্রে কেএসপি আমরা দেখো, আমরা যদি নির্ণয় করি তাহলে কেএসপি সমান সমান Q2 পজিটিভ আর নেগেটিভের স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিউ এর মান এখানে এস দিলাম, আর এর মান হচ্ছে 2s এর স্কোয়ার দিলাম, তার মানে s ইন্টু 4s স্কোয়ার, অর্থাৎ 4s কিউ। তাহলে এই 4s কিউ, সেহেতু এখানে s এর মান হচ্ছে 0.08, 4 গুণ 0.08 এর কিউব। এখন আমরা করে ফেলাই 0.08 এই কিউব দিলাম গুণ 4, তো দেখো এখানে হয়েছে কি হলো 0.002048। তা যদি ইঞ্জিনিয়ারিং করি আমি 2.048 গুণ 10⁻³ তো দেখো তো এখানে আছে সেটা, সে মানটা এই দেখো অবশ্যই আছে। আর এই বিক্রিয়াটা কি বিক্রিয়া ছিল বলো তো? এটা ছিল কিন্তু তাপহারী বিক্রিয়া। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে কী হবে? বিক্রিয়া সামনের দিকে যাবে, তাহলে কী হবে? দ্রাব্যতা বৃদ্ধি হবে। আর Q2 এর ঘনমাত্রা এখানে কি দিয়েছিলাম? এই দেখো Q2 এর ঘনমাত্রা কিন্তু 0.08 হবে, তাই না? কিন্তু এখানে দেওয়া আছে এটা, তার মানে এটা মিথ্যা কথা। তাহলে 1 আর 2 সত্য কথা, তার মানে এটা উত্তর হবে। এবার সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনার ভর, এটা তোমাদের মুখস্থ বিদ্যা, এই যে 0.05 থেকে 0.2 গ্রাম। এবার বন্ধন কোনটায় বেশি হবে? যেটা দেখো এখানে আমার মিথেনে হয় sp3 সংকরায়ন, কার্বন ডাইঅক্সাইডে sp সংকরায়ন, sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন। এবার মিথেনের বন্ধন কোণ 109.5, কার্বন ডাইঅক্সাইডে sp সংকরায়ন মানে সরলরৈখিক 180। এই অ্যামোনিয়া এখানে লোন পেয়ার ইলেকট্রন থাকে বলে 107 ডিগ্রি, এবং পানিতে 2টি লোন পেয়ার ইলেকট্রন থাকে বলে 104.5। তাহলে সবচেয়ে বন্ধন কোণ কি? 180, এটা বেশি কার্বন ডাইঅক্সাইড। এরপরে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে কোন বিকারক ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম অক্সালেট। এটা আয়ন শনাক্তকরণ তোমরা দ্বিতীয় অধ্যায় পড়েছ। কোন প্রাণীর দুধে প্রোটিন বেশি থাকে? ভেড়ার দুধে বেশি প্রোটিন থাকে, এটা মুখস্থ বিদ্যা। শুষ্ককারক পদার্থ হিসেবে কোনটা? ফসফরাস পেন্টঅক্সাইড, এটাও তোমাদের মুখস্থ বিদ্যা। প্রিজারভেটিভ নয় কোনটা? মিথানল তো বিষাক্ত পদার্থ, মিথানলকে কখনো প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করা হয়? কখনোই নয়, এটা একটা বিষাক্ত। কারণ এটা আমাদের যখন মিথিলেটেড স্প্রিট, আমাদের যাতে অশোভনীয় অ্যালকোহল আমাদের শিল্প কলকারখানার জন্য বিদেশ থেকে আমদানি করা ইথানল, তখন এর সাথে কিন্তু মিথানল যুক্ত করা হয় যাতে ওটা অশোভনীয় হয়ে যায়। তার মানে এটা জীবনেও প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যাবে না। এরপরে আসো A2B3 এর দ্রাব্যতা যদি x হয় তাহলে কেএসপি কত? এবার দেখো আমরা এখানে নির্ণয় করি A2B3, এটা ভাঙো, তাহলে 2 প্লাস 3B 2 নেগেটিভ। তাহলে এর দ্রাব্যতা S হলে এটা হচ্ছে 2S, এটা কি 3S। এবার আসো কেএসপি হয় তাহলে A3 এর স্কোয়ার B2 এর কিউব, তাহলে 2 এর স্কোয়ার 3 এর কিউব।
তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, 4s² ইন্টু 27s³, তার মানে 108s5। তাহলে এর আনসার হবে কত, এই যে 108s5। এবার আয়নীকরণ শক্তি ক্রম, সঠিক ক্রম কোনটা? তাহলে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা দেখেছিলাম, দেখো এখানে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন দেওয়া আছে। নাইট্রোজেনের সবচেয়ে আয়নীকরণ শক্তি বেশি কেন? এই দেখো কার্বন 1s 2s 2p, 2 আর 2 4 আর 2 6, নাইট্রোজেন 1s 2s 2p, 2 আর 2 4 আর 3 7, অক্সিজেনের 1s 2s 2p, 2 আর 2 4 আর 4। এখানে দেখো প্রথম কথা হবে, এখানে 2p অরবিটাল এখানে দুটো আছে, এখানে 3টা, এখানে 4টা। তাহলে যখন 2p অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পূর্ণ থাকবে, তার স্থিতিশীলতা বেশি হবে, সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা কঠিন হবে। এই জন্য এই 3টার ভিতরে দেখো নাইট্রোজেনের কিন্তু অর্ধপূর্ণ, তাহলে নাইট্রোজেনের এখান থেকে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এরপরে কার্বন এবং অক্সিজেন। তাহলে এই ক্ষেত্রে আমার যেহেতু পূর্ণ অর্ধপূর্ণ নাই, তাহলে আমাদের বলতে হবে একই পরিচয় বাম থেকে ডানে গেলে তার আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে দেখো কার্বনের ডানে কিন্তু অক্সিজেন অবস্থান করে, সেহেতু এর আয়নীকরণ শক্তি ক্রম হবে নাইট্রোজেন বেশি, তারপর অক্সিজেন, তারপর কার্বন। তাহলে এর উত্তর হবে এটা। এরপর আসো, এখানে বলেছে 0.05 ঘনমাত্রার আর একটি এক ক্ষারীয় জৈব অ্যাসিড, যার কে এর মান দেওয়া আছে এম ও এইচ একটি ক্ষার, যেখানে এম হলো ক্ষার অর্থাৎ গ্রুপ 1 এর মৌল। এখন আর এর পিএইচ নির্ণয় করো। তাহলে আমরা এই যে ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমরা যে অসল্টের লঘুকরণ সূত্র আমরা যদি ব্যবহার করি কে এ ইন্টু সি, তাহলে আমরা কে এর মান এখানে কত 1.8 গুণ 10⁻⁻5। এবার সির মান কত, ঘনমাত্রা 0.05। এখন দেখো এই মানটা আমরা নির্ণয় করি 1.8 গুণ 10⁻⁻5 গুণ 0.05 ইকুয়াল দিলাম। এরপরে আমরা এটাকে রুট করব, রুট করলে আসে 0.000948। এরপরে আমরা পিএইচ যখন বের করব তখন কি করব, পিএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট দিই লগ তাহলে দেখো 3.02, তাহলে 3.02 পর এইটা আছে। তারপরে আসো এখানে আর এবং এমওএইচ দ্রবণের, এখানে আর হলো কিন্তু মৃদু অ্যাসিড আর এমওএইচ হচ্ছে তীব্র ক্ষার। তাহলে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার এটা কিন্তু আমার অম্লীয় বাফার দ্রবণ হবে। এটা একটা সমমোলার মিশ্রণ, একটি বাফার দ্রবণ। এবার প্রশমন তাপের মান ধ্রুব হচ্ছে একটু কম হবে, কেন বলো তো? এখানে CH3 একটা মৃদু অ্যাসিড আর মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড গ্রুপ 1 এর তীব্র ক্ষার, তাহলে এখানে হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট প্লাস পানি। এখন এই জায়গায় দেখো তীব্র ক্ষার সম্পূর্ণ কিন্তু বিয়োজিত হচ্ছে, তীব্র ক্ষার সম্পূর্ণ বিয়োজিত হচ্ছে, কিন্তু মৃদু অ্যাসিড এখানে সম্পূর্ণ কিন্তু বিয়োজিত হচ্ছে না। তাহলে এই তীব্র ক্ষারকে সম্পূর্ণরূপে প্রশমন করার জন্য এই যে প্রশমন বিক্রিয়ার আমরা -57.34 যে কিলোজুল তাপ উৎপন্ন হয় না, এখান থেকে কিছু তাপ এই যে অ্যাসিটিক অ্যাসিডকে সম্পূর্ণরূপে ভাঙার জন্য, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমন করার জন্য, এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমন করার জন্য অ্যাসিটিক অ্যাসিডকে আমাকে সম্পূর্ণরূপে ভাঙতে হবে। তাহলে
এইখান থেকে কিছু তাপ কিন্তু এখানে ব্যবহার হয়, তাহলে প্রশমন তাপ অপেক্ষা যদি কিছু ব্যবহার হয় তাহলে কম হয়ে যাবে, এই জন্য এই প্রশমন তাপের মান রোজে কম হবে। আর কি অসর্ডের লঘুকরণ সূত্র কিসের জন্য? মিডো অ্যাসিড মিডো ক্ষারের জন্য প্রযোজ্য। তা দেখো এটা আর কিন্তু এই যেহেতু জৈব অ্যাসিড কি মিডো অ্যাসিড, তাহলে এর জন্য প্রযোজ্য, অর্থাৎ তিনটা জিনিসই প্রযোজ্য হবে। এরপরে আসো সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটা? কোয়াগুলেন্ট সবচেয়ে কার্যকর হবে যার ক্যাটায়নের চার্জ যত বেশি হবে সেই কোয়াগুলেন্ট কিন্তু তত বেশি কার্যকর। দেখো এখানে ক্যাটায়নের এর পটাশিয়াম, তাহলে এর ধনাত্মক 1, এখানে সোডিয়াম, এর ক্ষেত্রে কী হবে +1, এখানে ফেরাস, এখানে 2, আর এখানে কি ফেরিক সালফেট, তার মানে কি এ 3, তাহলে এখানে ক্যাটায়নের চার্জ সবচেয়ে বেশি কার ফেরিকের ক্ষেত্রে, এর জন্য এইটা কিন্তু আনসার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই 2026 সালে তোমরা পরীক্ষা দিয়েছো, এখন তোমরা মিলে দেখো যে তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে, এবং 2027 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য এই এমসিকিউগুলো তোমাদের সমাধান করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই ভিডিও থেকে তোমরা অনেক উপকৃত হবে, এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য বা ক্লাস পাওয়ার জন্য তোমরা আমাদের সাথে থাকবে বলে আমি আশা করি। তা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।